ওসমান গনি হাদি হত্যাকাণ্ডকে যদি কেউ আইসোলেটেড ক্রাইম ভাবে, সে ভুল করছে। বাংলাদেশের রাজনীতিতে এমন হত্যাকাণ্ড সাধারণত যে বার্তা বহন করে তা হলো হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের দৃশ্যমান মুখ, অর্থাৎ তিনি মেইন স্ট্রিম বনাম বিকল্প রাজনৈতিক স্পেসের মধ্যবর্তী অঞ্চলে কাজ করছিলেন। এই হত্যা একটি স্পষ্ট সিগন্যাল দেয়, অতিরিক্ত দৃশ্যমান হলে মূল্য দিতে হতে পারে। হাদি হত্যাকাণ্ডের ফলে যে রাজনৈতিক সহমর্মিতা, সামাজিক সচেতনতা জেগে উঠেছে, তাকে ধরে রাখতে হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং আসামি গ্রেফতার ও বিচার একমাত্র পথ সুশাসনের আগামী বাংলাদেশ গড়ে তুলতে চাইলে। হাদির মতো একজন তরুণ রাজনৈতিক মুখ খুন হলে তরুণ সমাজে দুই রকম ফল হয়। এক দল আরও র্যাডিক্যাল হয়, আরেক দল রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, যেটা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। বাংলাদেশের রাজনীতির এক উত্তাল সময়ে 2026 সালের জাতীয় নির্বাচনের আগে 2025 সালের ডিসেম্বরে সংঘটিত হওয়া শরীফ ওসমান গনি হাদি হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। ইনকিলাব মঞ্চের প্রভাবশালী মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাদি যখন জনমনে জনপ্রিয় হয়ে উঠছিলেন, তখনই তাকে সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডটি কেবল একজন রাজনৈতিক কর্মীর প্রয়াণ নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকা গভীর রাজনৈতিক প্রতিহিংসা, আর্থিক লেনদেন এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পালানোর এক রোমহর্ষক আখ্যান উন্মোচিত হয়েছে পুলিশের তদন্তে। 12 ডিসেম্বর 2025 দুপুর তখন প্রায় 2:30টা। ঢাকার বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষ করে একটি ব্যাটারি চালিত রিকশায় ফিরছিলেন ওসমান হাদি। পল্টনের বক্স কালভার্ট রোডে পৌঁছা মাত্র একটা মোটরসাইকেল করে আসা দুই আততায়ী তাকে লক্ষ্য করে কাছ থেকে মাথায় গুলি চালায়। জনাকীর্ণ রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হাদি। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। দীর্ঘ 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ রাজনৈতিক নেতা। হত্যাকাণ্ডের পর পল্টন থানায় মামলা দায়ের করা হয়, যার তদন্ত ভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার মাত্র 25 দিনের মাথায় ডিবি পুলিশ মোট 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তদন্ত অনুসারে এই হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। হাদির ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড নিয়ে তার জোরালো সমালোচনামূলক বক্তব্যই তাকে সরিয়ে দেওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাপ্পির নির্দেশে হত্যাকাণ্ডটি সরাসরি কার্যকর করেন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। মোটরসাইকেল চালিয়ে তাকে সহযোগিতা করেন যুবলীগ কর্মী আলমগীর হোসেন। ওসমান হাদি হত্যাকাণ্ডটি কেবল কয়েকজন ব্যক্তির কাজ ছিল না, বরং এতে একটি পুরো নেটওয়ার্ক কাজ করেছে। চার্জশিট অনুযায়ী ফয়সালের পরিবার ও ঘনিষ্ঠজনেরা এই অপরাধে সরাসরি জড়িত ছিলেন। ফয়সালের বাবা হুমায়ুন কবির হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের নাম্বার প্লেট পরিবর্তন ও অস্ত্র লুকানোতে সহায়তা করেন। তার মা হাসি বেগম ও বোন জেসমিন আক্তার ঘাতকদের আশ্রয় প্রদান করেন। এমনকি ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া পলাতক স্বামীকে টাকা পাঠিয়ে পালানোর সুযোগ করে দেন। এছাড়া ফয়সালের শ্যালক শিপু হত্যাকাণ্ডের অস্ত্রটি সরিয়ে নরসিংদীতে লুকিয়ে রাখেন। এই চিত্রটি প্রমাণ করে অপরাধটি কতটা পরিকল্পিত এবং এতে একটি পারিবারিকভাবে সংগঠিত সহায়তা ছিল। হত্যাকাণ্ডের তদন্তে সিআইডি ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের সন্ধান পায়। অনুসন্ধানে দেখা যায় গত 8 বছরে ফয়সাল ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় 127 কোটি টাকার লেনদেন হয়েছে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, হাদি হত্যার ঠিক 3 মাস আগে ফয়সালের হিসাবে 1,76,00,000 টাকা এবং 1 মাস আগে আরও 65.5 লাখ টাকা জমা হয়। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো এবং এটি হত্যাকাণ্ডের জন্য ছিল কিনা তা নিয়ে গভীর অনুসন্ধান চলছে। ফয়সালের আইটি প্রতিষ্ঠানগুলো যেমন অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার আড়ালে আসলে কী ধরনের কর্মকাণ্ড চলত তা নিয়েও উঠেছে জনমনে প্রশ্ন। পুলিশের দাবি অনুযায়ী খুনের মিশন সফল করে 12 ডিসেম্বর রাতেই ফয়সাল ও আলমগীর ঢাকা ত্যাগ করেন।
তারা মানিকগঞ্জ হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখানে মানব পাচারকারী ফিলিপ স্নেল ও তার সহযোগীদের মাধ্যমে দুর্গম সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহরে প্রবেশ করেন। পুলিশ বলছে ভারতের সীমান্তে তাদের সাহায্যকারীদের গ্রেপ্তার করা হয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে তারা ভারতে অবস্থান করছেন। তবে এই তথ্যের বিপরীত চিত্রও আছে। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে দাবি করেছেন যে তিনি ভারতে নন, বরং দুবাইতে আছেন। তিনি নিজের 2022 সালে ইস্যুকৃত মাল্টিপল এন্ট্রি বিজনেস ভিসা দেখিয়ে দাবি করেন তিনি লিঞ্চিংয়ের ভয়ে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন। পুলিশ অবশ্য এই দাবিকে প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দিয়ে বলেছে ভিডিওটি আসল হলেও তার অবস্থানের দাবিটি ভিত্তিহীন, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা মাত্র। পুলিশের চার্জশিট দাখিল সত্ত্বেও সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ জাবেরের মতে একজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে হাদির মতো নেতাকে খুন করা হয়েছে, এটা অবিশ্বাস্য। তাদের দাবি এই হত্যাকাণ্ডের পিছনে আরও বড় কোনো রাজনৈতিক শক্তি বা রাষ্ট্রীয় যন্ত্রের যোগ সাজস থাকতে পারে। ইনকিলাব মঞ্চের মতে তদন্তে কেবল শুটার এবং মাঠ পর্যায়ের অপরাধীদের নাম এসেছে, কিন্তু এই হত্যার পেছনে থাকা প্রকৃত কুশীলবদের আড়াল করা হচ্ছে। তারা মনে করেন এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির অবস্থানের কারণেই ঘটেছে। ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্ধকার দিক, যেখানে ভিন্ন মতের কণ্ঠরোধ করতে বুলেট বেছে নেওয়া হয়েছে। ডিবির দাখিলকৃত চার্জশিট ও সিআইডির আর্থিক তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেও ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা এবং মাস্টারমাইন্ড হিসেবে কাউন্সিলর বাপ্পির বাইরে আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ রয়েই গেছে। বাংলাদেশের বিচারহীনতার দীর্ঘ ইতিহাসে ওসমান হাদি হত্যা মামলাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই খুনের প্রকৃত রহস্য উন্মোচন এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনাই হবে রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না হয়, তবে এই হত্যাকাণ্ড রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে এবং জনমনে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা আরও গভীর হবে। হাদি হত্যার ন্যায় বিচারই বলে দেবে ভবিষ্যতের বাংলাদেশ নিরাপদ রাজনীতির পথ কতটা প্রশস্ত করবে। এই অবস্থায় আমাদের সামনে দাঁড়ায় কয়েকটি প্রশ্ন। খুনি ফয়সালের সাথে হাদির পরিচয় কার মাধ্যমে এবং কিভাবে ঘটে? এই হত্যার নির্দেশদাতা স্তর কি কখন উন্মোচিত হবে? সমাজ কি নীরব সহানুভূতি ছাড়িয়ে সংগঠিত চাপ তৈরি করতে পারবে? কোনো মহল কি হাদির হত্যাকাণ্ডের বিচার অথবা সুষ্ঠু তদন্তের চেয়ে তাদের রাজনৈতিক ফায়দার বলি হিসেবে শুলে চড়াতে পারে শহীদ ওসমান গনি হাদিকে? নাকি তিনি হয়ে যাবেন আরেকটি অসমাপ্ত রাজনৈতিক ফাইল? এসব প্রশ্নের উত্তর সময়ের হাতে ছেড়ে দিলাম, দেখি সময় কী বলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাস্তায় থাকুন। হাদির বিচার নিয়ে আসতেই হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।